আলহাজ আহমেদ জীবন, এবং আরেকজন ছিলেন আহ, তৌফিক শাহরিয়ার, যাকে আগস্টে আনসার বাহিনী এই কথা বারবার বলেছিলাম যে ভাই আপনারা যে এখানে আউটসোর্সিং বা আরেকটা কি যেন বলেছিল মাস্টার রুলে, এটা কি কোনো চাকরির পরীক্ষা আছে? এটা কি কোনো আলাদা নিয়োগ হয়? মানে আপনি কি নিয়োগ ছাড়া নিতে পারেন, চাকরির পরীক্ষা ছাড়া নিতে পারেন? তারা বললো যে এভাবে নাকি যে কোন একটা থার্ড পার্টির মাধ্যমে নেওয়া হয়। আমি জাস্ট ফ্রিলি বলেছিলাম, কিন্তু ওখানে আমি যাকে বলা হয়েছে তাদেরকে কৃষক ওয়াসায় চাকরি দেওয়া হচ্ছে সমন্বয়ক এবং উপদেষ্টাদের সুপারিশে। এই কথা আসলেও কতটুকু সত্য, এই কথার ভিত্তি আছে কতটুকু, বাস্তবে তা কি, কারা দিচ্ছেন চাকরি, নাম হচ্ছে কাদের? কৃষক চলুন এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন একজন সমন্বয়ক, আমরা তার আলোচনাটি শুনবো। শাহরিয়ার, যাকে আগস্টে আনসার বাহিনী হামলা করে তার হাত ভেঙে দিয়েছে। এই দুইটা হচ্ছে আমার, একজন হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী আর একজন হচ্ছে ফজলুল কলেজের শিক্ষার্থী, দুইজনেই মাস্টার্স কমপ্লিট করেছে। তো আমি তাদের সাথে আলাপ করেছিলাম, ভাই তাহলে কি আমাদের তো অনেকজন আহত আছে, এর মধ্যে কি যে এই দুইজন আমার সাথে যোগাযোগ করছে বেশি, তো এদের কি কোনোভাবে আপনাদের নীতি আদর্শের সাথে মিল রেখে কোনো অন্যায় ভাবে না হয়, এরকম ভাবে কি তাদের কোনো চাকরি দেওয়ার সুযোগ আছে কিনা? আপনি আমাকে ডেকেছেন, আমি কথা বলতে এসেছি, আমার সেই সৎ সাহস আছে। আমি তো এরকম কোনো তদবির বাণিজ্য করি নাই, কোনো মানে কোটা দিয়ে কোনো কিছু করি নাই। আর এখানে যে আমার আমার ব্যক্তিগত যে নামটা আসছে সেখানে আমি মূলত আসলে এখানে ওয়াসা বা ওয়াসা সংক্রান্ত এখানে কি কি পোস্টিং আছে বা চাকরি হচ্ছে এগুলো আমি জানতাম না। তো ওয়াসার এমডি বা একদিন পরিচয় হয়েছিল, কথা বললাম, তো ওখানে জানতে পেরেছিলাম যে আউটসোর্সিং বা মাস্টার রুলে লোক নিয়োগ দেওয়া হয় যারা দৈনন্দিন কাজের ভিত্তিতে একটা টাকা পেয়ে থাকে আর কি, ডে লেবার টাইপের আর কি, যেখানে কোনো নিয়োগ থাকে না, যেখানে কোনো পরীক্ষা থাকে না। তো পরবর্তীতে আমি আমাদের যেহেতু আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থানে কাজ করেছিলাম, তার পরবর্তীতে অনেক আহত যারা আছে, আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় 30,000 আহত আছে, যাদের অনেকের এক হাত নাই, পা নাই, বা অনেকে দুই চোখ চিরতর হারিয়ে গেছে। তো এর মধ্যে অনেকেই তারা ফ্যামিলি সার্ভাইভ করতে পারছিল না। তার মধ্যে আমার সাথে কয়েকজন যোগাযোগ করছিল যে ভাই আমরা তো কাজ করতে পারছি না, আমাদের পরিবার চলতে পারতেছে না, তা আমাদের জন্য কোনো কিছু করার সুযোগ আছে কিনা। তো গভর্নমেন্টের যারা আছে তারাও তো দেখতেছে। তো এর মধ্যে আমি ফ্রিলি যেটা বলি, তখন আমি আলহাজ আহমেদ জীবন নামে একটা লোক ছিল, এই ছবিটা আমি একটু দেখাই আপনাকে। আহ ওনার হচ্ছে পুলিশ পিটিয়ে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, আলহাজ আহমেদ জীবন, এবং আরেকজন ছিলেন আহ, তৌফিক শাহরিয়ার, যাকে আগস্টে আনসার বাহিনী হামলা করে তার হাত ভেঙে দিয়েছে। এই দুইটা হচ্ছে আমার, একজন হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী আর একজন হচ্ছে ফজলুল কলেজের শিক্ষার্থী, দুইজনেই মাস্টার্স কমপ্লিট করেছে। তো আমি তাদের সাথে আলাপ করেছিলাম, ভাই তাহলে কি আমাদের তো অনেকজন আহত আছে, এর মধ্যে কি যে এই দুইজন আমার সাথে যোগাযোগ করছে বেশি, তো এদের কি কোনোভাবে আপনাদের নীতি আদর্শের সাথে মিল রেখে কোনো অন্যায় ভাবে না হয়, এরকম ভাবে কি তাদের কোনো চাকরি দেওয়ার সুযোগ আছে কিনা? পরে তারা উনি বলো যে তার যে শারীরিক কন্ডিশন, একজন তো মেরুদণ্ড ভেঙে গেছে হাড়, আরেকজন হচ্ছে হাত ভাঙা, তো তারা কাজ করতে পারবে না। তো এই করার কারণে তারা কিন্তু আর আমার সাথে এতটুকুই কথা হয়েছে, এই যে লোক যে আমার নামের পাশে দুইটা যে রেফারেন্স দেওয়া, এই দুইজন কিন্তু এই আহত লোক না। আমি যাদের সাথে কথা হয়েছিল তাদেরকে কিন্তু দেওয়া হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে এখন আমার নামের পাশে কাদেরকে তারা বসাই দিচ্ছে সেটা আমি ঠিক জানি না। আর ওই যে উপদেষ্টা বা আরো যাদের কথা অভিযোগ আছে তারা তাদের বিষয়টা বলতে পারবে। আমার বিষয়টা এটাই, যে এখানে আমি আমাদের দুইজন আহত যোদ্ধা ছিল যারা চাকরি পাচ্ছিল না অথবা পরিবার চালাতে কষ্ট হচ্ছিল, এটা আমি ওনার সাথে আলোচনা করেছিলাম, কিন্তু এই আলোচনা ওই দুইজনকেও যারা আহত হয়েছে তাদেরকেও চাকরি দিল না, কিন্তু আমার নাম দিয়ে লিখে রাখছে রেফারেন্সে আমার। এটা খুবই দুঃখজনক, এবং যারা দেশ টিভি থেকে নিউজ করেছে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই, একটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে দিয়েছে। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। এখন দেখেন একটা মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, কোনো তথ্য, সঠিক তথ্য না নিয়ে, বা আমার নামে একটা কথা আসছে, বা আপনি আমাকে ডেকেছেন, আমি কথা বলতে এসেছি, আমার সেই সৎ সাহস আছে। আমি তো এরকম কোনো তদবির বাণিজ্য করি নাই, কোনো মানে কোটা দিয়ে কোনো কিছু করি নাই। এখানে আমার সাথে একটা কথা হয়েছিল, আমি যারা আহত হয়েছে তাদের জন্য বলেছিলাম যে ভাই এদেরকে কোনোভাবে আপনাদের নিয়ম রেখে আইন অনুযায়ী ব্যর্থ না করে কোন করার সুযোগ আছে কিনা। তখন বলেছে তাদের অবস্থা এখন ফিজিক্যালি ফিট ফিট না, তাদেরকে দেওয়া যাবে না। তারা দেওয়া হয় নাই, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামে দুইজন রেফারেন্স দিয়েছে। আপনি ফোন দিয়ে দেখেন না, এগুলো কারা? এদের তো আমি নিজেও চিনি না। আমি এটা বলতে পারি যে আমি দুইজনের কথা বলেছি, তারা জুলাই আগস্টে আহত হয়েছিল এবং তাদেরকে খুবই কষ্টে চলছিল। এবং আমি শুধু এই কথা বারবার বলেছিলাম যে ভাই আপনারা যে এখানে আউটসোর্সিং বা উম, আরেকটা কি যেন বলেছিল মাস্টার রুলে, এটা কি কোনো চাকরির পরীক্ষা আছে? এটা কি কোনো আলাদা নিয়োগ হয়? মানে আপনি কি নিয়োগ ছাড়া নিতে পারেন, চাকরির পরীক্ষা ছাড়া নিতে পারেন? তারা বললো যে এভাবে নাকি যে কোন একটা থার্ড পার্টির মাধ্যমে নেওয়া হয়। আমি জাস্ট ফ্রিলি বলেছিলাম, কিন্তু ওখানে আমি যাকে বলা হয়েছে তাদেরকে কিন্তু নেওয়া হয় না, এবং তারা দুজন আহত ছিল। এটা হচ্ছে আমার বিষয়টা।
যেমন আপনাদের আমরা দেখতে পেয়েছিলাম জুলাই আগস্টও কিন্তু সেই সময় ফেসিবাদ শেখ হাসিনা আমলো মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অনেক কিছু করেছে। তখন কিন্তু আমরা একমাত্র বাংলাদেশের পক্ষে একমাত্র ফেস দ্য পিপলের জনগণের কথা বলতে শুনেছি, তারাও মানে সত্যটা তুলে ধরেছে। এখন আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময় অনেকের নামে বিচ্ছিন্ন ভাবে উদ্দেশ্য প্রণীত ভাবে তাদের নামে হেয় করার উদ্দেশ্যে তথ্য করা হচ্ছে, যেটা আসলে সঠিক নয়। দেশ টিভির উচিত ছিল আমার সাথে অন্তত কথা বলা, বা আমিও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম নিজ থেকে, কিন্তু আমি পারি নাই, যেহেতু আমার নাম এখানে এসেছিল। জি। এটা কোনোভাবে উচিত না। না, না, কিন্তু দেশ টিভি যা দেখিয়েছে তার সাথে কি আপনি, মানে আপনি দ্বিমত পোষণ করছেন, এগুলিকে অসত্য হিসেবে আপনি দাবি করছেন একদম সম্পূর্ণ? আপনার নাম তো দেশ টিভি, তো আর এখানে আপনার নাম ছাপায়নি। এগুলি দেশ টিভি যা পেয়েছে ওই ওয়াসা থেকে, তারা তা দেখিয়েছে। আমি আবার যদি দেখি, আপনি বলেছেন আমি যে আমি এগুলি দেখেছি আউটসোর্সিং ভাই, এই আউটসোর্সিং বিষয় এটা দেখেছি, কিন্তু এখন দেশ টিভি ওয়াসা থেকেও কিন্তু একটা প্রতিবেদন পাঠানো হয়েছিল দেশ টিভিতে, আপনি একটা লেখা দেখেছিলেন কিনা, তারা অস্বীকার করেছে। এখানে স্পষ্টভাবে আমি যে এই নামগুলো দেওয়া হয়েছে আমার নামের পাশে, ওই দুইজন লোককে আমি রেফারেন্স করিনি। আমার নামের পাশে যে দুইটা লোকে রেফারেন্স করা হয়েছে সেই দুইটা রেফারেন্স আমি করি নাই। আচ্ছা, এখানে ইয়ার আপনি বলেছেন কি আউটসোর্সিং এর যে কর্মী নিয়োগ করা হয়, আমরা দেখতে পাচ্ছি যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পদবিগুলি। হ্যাঁ, এক একটা পদবি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার নামটা, আপনার নামে যাদেরকে দেওয়া হচ্ছে এই লিস্টে এখানে দেখা যাচ্ছে না এডিটের কারণে। আম, আমি যদি দেখি, এই যে যেমন পাইপলাইন টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, পিও, এলডিএ, কি কি নাম আছে, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। জেনারেটর অপারেটর, এগুলি সব পার্মানেন্ট চাকরি, আর এগুলি শুধুমাত্র না, টেম্পোরারি চাকরি। পার্মানেন্ট চাকরিতে ক্ষেত্রে তো আর পরীক্ষা ছাড়া বা নিয়োগ ছাড়া তো হওয়ার সম্ভাবনা নাই। আর আপনারা সেটা সেটা ওয়াসার সাথে তাদের কথা প্রসেস বলতে হতে পারেন। পারে, কিন্তু তবে আমি হুম, আমি আমার যে বিষয়টা ক্লিয়ার করলাম যে আমার নামের পাশে যে দুইজনের রেফারেন্স লেখা আছে, এই দুইজনকে আমি রেফার করি নাই। তাদেরকে আমি চিনি না, প্রয়োজন তাদের সাথে কথা বলে দেখেন এটা কারা। আমি তো আপনাকে ওপেনলি বললাম, আমি আলহাজ আহমেদ জীবন, ঢাকা কলেজের শিক্ষার্থী, যিনি আহত আন্দোলনে মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, তার ছবি দেখালাম। যেই লোক আমার কাছে বলেছিল সেটা আমি বলেছি। এবং তৌফিক শাহরিয়ার, যারা এই যে এই ছবিটা আছে, কিন্তু এদেরকেও দেওয়া হয় নাই তাদের ফিজিক্যাল কন্ডিশনের কারণে। তো এখন কথা হচ্ছে, যেই আমার রেফারেন্সে, আমার নামের রেফারেন্সে যে দুইটা লোকের নাম দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমি অবগত নই, সেই সম্পর্কে আমি জানি না যাদেরকে দেওয়া হয়েছে। যাদেরকে দেওয়া হচ্ছে একদম আপনার জায়গাটা স্পষ্ট করেছেন। এটা আমার বাকিদের কথা আমি জানতে আপনার পারি, বলতে এদের পারিনি। ব্যাপারে একটু জানতে চাই, বাকিরা কি এরকম করেছে, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা? নুসরাত না, তাবাসসুম, আমি তারপর আসলে নাহিদ ইসলাম। যেহেতু আমার বিষয়টাই দেখলাম যে আমি যেটা করি নাই, আমার নাম চলে আসছে, এখন বাকিরা কি করছে কিনা সেটা তো এটা তাদের ব্যক্তিগত অভিমত, তারা জানাবে। তো আমি তাদের বিষয় সম্পর্কে আমি বলতে পারছি না, বা আমার সাথে সমন্বয়কদের গিয়ে ব্যাপারে তারা কথা শুধুমাত্র বলছে এই এরকম না। ঘটনা না, এটি একটি, যেমন আপনি শুধুমাত্র কি এই আপনার নাম, বা আপনি দুজন আহত হয়েছিল, এই দুজনের ব্যাপারে আপনি তাদের প্রতি দয়ার জায়গা থেকে আপনি তাদেরকে সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু তাদের নাম আসেনি, দুঃখজনক। ঠিক আছে, এখানে আপনার অবস্থানটা স্পষ্ট, এবং যাদের নাম দেওয়া হচ্ছে তাদেরকে আপনি রেফার করেননি। কিন্তু আপনারা এই ওয়াসা ছাড়া আপনাদের এই ধরনের দায়িত্ব আর কোথাও কোথাও পালন করেছেন কিনা সরকারের না, বিভিন্ন তো? আমি ব্যক্তিগতভাবে আমি নাজমুল হাসান আর কোনো কিছু কোনো জায়গায় কোথাও এই বিষয়ে যোগাযোগ করি নাই, কারোর সাথে কথা হয় নাই। কারণ আমি জানতাম না, বা আমার জানারও কথা না যে এখানে আউটসোর্সিং বা মাস্টার রোল বা কিভাবে এখানে নিয়োগ দেওয়া হয়। চাকরি তো চাকরি, আমরা যেভাবে পড়াশোনা আপনার করে কাছে আসছি, যারা কোটার আহতরা, বিরুদ্ধে যারা লড়াই। সহযোগিতা চাইতে এসেছিল, তারা এই সহযোগিতাটা কোনো অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে আপনাকে তারা করেছিল, প্রস্তাব দিয়েছিল, বা আপনি কোনো কিছু চেয়েছিলেন, না, নাকি অবশ্যই না। শুধুমাত্র এখানে দেখেন, অসহযোগিতা? আপনি আমার নাম লেখা আছে ঢাকা কলেজে, আপনি জানেন আমি ঢাকা কলেজে নেতৃত্ব দিয়েছিলাম। সেই জায়গা থেকে ঢাকা কলেজে যিনি সমন্বয়ক ছিলেন, আলহাজ আহমেদ জীবন, যার মেরুদণ্ড ভেঙে গেছে, তার চিকিৎসা অনেক কষ্ট করে করানো হয়েছিল ওই সময়টাতে। যেহেতু আমার দায়িত্বে তার মাধ্যমে সে নেতৃত্ব দিয়েছিল আমার সাথে কাজ করে, সেই জন্য তার জন্য দায় ফিল করে আমি বলেছিলাম এই বিষয়টা। আর কোথাও কোনো বিষয় আপনি স্পষ্ট তাদের কাছে প্রশ্ন করতে পারেন, এ তো প্রশ্নই আসে না। যেখানে অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছিল শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা, যারা আহত হয়েছে তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা। সেই ক্ষেত্রে তারা তো সেই কাজে ব্যর্থ করেছে। সেক্ষেত্রে বাধ্য হয়েই অনেকটা, মানে আমি তো অনেকগুলো পারবো না, আমার সেই ক্যাপাসিটিও নাই, কারোর সাথে আমার ওরকম যোগাযোগও নাই। যেই জায়গায় আমার জানতে পেরেছি সেই জায়গায় আমি আমার ক্যাম্পাসের একজন যে আমার সাথে আন্দোলন করতে এসে আহত হয়েছিল, যার মেরুদণ্ড ভেঙে গেছে, আরেকজন হচ্ছে আনসার বাহিনীর মাধ্যমে আগস্টে আহত হয়েছিল, যার হাত ভেঙে গেছে। তাদের আমার সাথে অনেক দিন যাবত, গত কয়েক মাস যাবত আমার সাথে বলেছিল। সেই জায়গায় দায় ফিল করে আমি বলেছিলাম, কিন্তু সেটা হয় নাই। এবং তাদের তো প্রশ্নই আসে না, টাকা পয়সা বা আপনার আর্থিক লেনদেনের তো প্রশ্নই আসে না। প্রয়োজনে আপনারা তাদের সাথে জিজ্ঞাসা করতে পারেন যে তারা আমাকে বলেছিল কিনা। আর আচ্ছা, বাকিদের বিষয়গুলো আমি জানি না। আচ্ছা। কারণ আমরা তো কোটার চেয়ে, আমরা বারবার স্লোগান দিয়ে আসছি যে কোটার কাছে মেধার হার রুখতে হবে আরেকবার। যেখানে কোটা থাকবে সেখানে আমরা প্রশ্ন করছি। সুতরাং যখন আমি জানতে পেরেছি এই জায়গাটাতে অন্য কোনো বিষয় আমার জানার ঘাটতি থাকতে পারে, যখন জানতে পেরেছি এখানে পরীক্ষা হয় না, হুম, তারপর আলাদা কোনো নিয়োগ হয় না, শুধু এটা আউটসোর্সিং এর মাধ্যমে যারা নিতে আচ্ছা, পারে,
তখন আমি আপনি বিষয়টা এই শেয়ার করেছি আমি কিভাবে কোনো রেফার করিনি। পার্টিকুলারলি আপনি এই বিষয়টা নিয়ে এটি বলেছেন, ঠিক আছে। সমন্বয়কদের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে সারা বাংলাদেশে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি থেকে শুরু করে তারা দেখা যাচ্ছে যে নিজেদের মব প্রতিষ্ঠা করে, আরো অনেক জোর জুলুম করে অনেক জায়গায় দখল টখল করা থেকে শুরু করে অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এগুলির বাস্তবতা কতটুকু রয়েছে বলে মনে করেন, এবং আপনি নিজে কি এখনো সমন্বয় পরিচয় নিয়ে আছেন কিনা, আপনার না অবস্থান আমি কি? আর সমন্বয়কদের আসলে কেন্দ্রীয়ভাবে অবস্থান কি, এখন নতুন করে যে দল হয়েছে তাদের সাথে সমন্বয়কদের সম্পর্ক কি, এই পুরোপুরি বিষয়টাকে একটু ছোট্ট করে যদি বলেন। ধন্যবাদ ভাই। আমি জুলাই আগস্ট ছাত্র নাগরিক অভ্যুত্থান নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। পরবর্তীতে যখন আমরা একটা বৃহত্তর চিন্তা স্বার্থে দেশমাতৃকে রক্ষার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম, সেখানে আমাদের এই ব্যানারে একটা মানে সার্বজনীন একটা ব্যানার ছিল, যে ব্যানারে ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, শিবির, তারপর ফেডারেশন, ইসলামী ছাত্র আন্দোলন, সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠন এবং ছাত্র সাধারণ শিক্ষার্থীরা এখানে ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম এই ব্যানারটি একটি রাজনৈতিক ব্যানার দিকে ধাবিত হচ্ছে, যখন এই ব্যানারটি সকল বিষয়গুলি কুক্ষিত করা অথবা নিজেদের মধ্যে রেখে দেওয়া, অন্য ছাত্র সংগঠন যারা করেছিল তাদেরকে দূরে ঠেলে দেওয়া, এরকম যখন পরিবেশ দেখেছি, তখন আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে এসেছি। আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে জড়িত আছি। এবং আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন জনের বিষয়, যেখানে প্রশ্ন তুলেছে এবং যেখানে অভিযোগ আছে, আমি মনে করি সব জায়গায় তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সমন্বয় হলেই যে তারা অনেক কিছু করে ফেলতে পারবে সেই দায়িত্ব রাষ্ট্র দেওয়া হয় নাই। সুতরাং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তদন্ত করে, শুধু নাম কাগজ তো অভিযোগ না যে বলে দিলাম যে সাইফুর ভাই এটা করে ফেলছে, তার কোনো প্রমাণ থাকবে না, কোনো অভিযোগ থাকবে না, সেই জায়গাতে না হয়। যাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে, বা টেন্ডারবাজি করছে অথবা দখলবাজি করছে, সেটা সমন্বয়ক হোক আর বিভিন্ন। শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন সমন্বয়কদের নাম করে এখনও অনেকেই দুর্নীতি করে যাচ্ছে। এবং এই দুর্নীতি কারা করছে, এরা কারা? এরা কিন্তু আর কেউ নয়, এরা আওয়ামী লীগের দূষর। এখনও তারা তাদের নিজ গদিতে বসে রয়েছেন, পরিবর্তন হয়নি। আগের মতো চালাচ্ছেন ঘুষের পাহাড়, আগের মতো চলছে দুর্নীতি। তবে এই দুর্নীতির শেষ কোথায়, কিভাবে শেষ করা সম্ভব? সম্ভব সেদিন যেদিন এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং আইনের আওতায় দাঁড়া করানো হবে, এবং এমন শাস্তি দেওয়া হবে যেটি দেখে আরও শত শত দুর্নীতিবাজ শতবার তওবা করে দুর্নীতি থেকে। তাহলেই আমরা এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে ঘুষ থেকে, দুর্নীতি থেকে হেফাজত করুন।